আচ্ছা, আসসালামু আলাইকুম। নতুন করে যেহেতু শুরু করলাম, তাহলে হচ্ছে ফসফোডাইএস্টার কি বললাম যে তখনই ডাইএস্টার হবে যখন একটা সুগারের সাথে দুইটা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে। হ্যাঁ, তখন হচ্ছে শুধু এস্টার না, ডাইএস্টার হয়ে যাবে। দুইটা যে যুক্ত হয়েছে যে এই জন্য ডাইএস্টার। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আরএনএ এর শ্রেণীবিভাগ এখানে ট্রান্সফার আরএনএ এটা সৃজনশীল হিসেবে আসে। তো এমনি বর্ণনা ছবি আঁকা আসে না, তবে আমরা একটু ছবি এঁকে দেখবো জিনিসটা কিভাবে আমরা আঁকবো। দেখো খুব সোজা, কঠিন কিছু না, তুমি এভাবে তোমরা আঁকতে পারো। হ্যাঁ, এই জন্য হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ ভিতরের দিকে কিন্তু দেখো সাধারণত আমরা জানি ট্রান্সফার আরএনএ কিন্তু এক সূত্রক হয়, এটা তো ডবল বন্ড হয় না, ডবল সূত্রক হয় না। কিন্তু কখনো যদি এটা পেঁচে যায় তাহলে ডবল বন্ড হয়। যেমন তোমরা 9 থেকে কিন্তু এরকম একটা ছবি দেখছিলা, এরকম সম্ভবত যে এরকম করে এরকম হয়, তাই না? তো যে জায়গাটা হলো সূত্রকটা একসাথে চলে আসছে সেখানে কিন্তু ডিএনএ মতো কি বন্ধন গঠন করে ফেলেছে। নরমালি মনে রাখবা, নরমালি আরএনএ কিন্তু ডাবল হেলিক্স না, সবসময় সিঙ্গেল হেলিক্স। কিন্তু যদি কখনো সংস্পর্শে চলে আসে তখন ডাবল হেলিক্সের মতো হয়ে যায়, মানে দুইটা সুতা একসাথে হয়ে যায় আর কি। হ্যাঁ, এরকম হয়। বুঝতে পারছো? আমাদের হচ্ছে আচ্ছা, তাহলে এটা ট্রান্সফার আরএনএ। কিন্তু এই ট্রান্সফার আরএনএ প্রথম যখন তৈরি হয় কোথায় হয়? এটা হলো নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ এর মধ্যেই কিন্তু এটা তৈরি হয়। তবে প্রথম যখন তৈরি হয় তখন কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রথম যখন তৈরি হয় তখন কিন্তু এরকম ভাবে তৈরি হয় না, ডাইরেক্ট এই যে ধরো ডিএনএ। তো প্রথম যখন তৈরি হয় তখন কিন্তু জাস্ট সিঙ্গেল একটা স্ট্র্যান্ড হিসেবে তৈরি হয়। বুঝতে পারছো? সিঙ্গেল একটা স্ট্র্যান্ড হিসেবে এটা তৈরি হয়। হওয়ার পর যখন সে সাইটোপ্লাজমে চলে আসে তখন সে বিভিন্ন এনজাইমের খপ্পরে পড়ে একে অপরের সাথে বন্ড তৈরি করে ফেলে। বুঝতে পারো কি? এমনি সে একাই ছিল, কিন্তু যখন সে বাইরে চলে আসছে তখন বন্ধন গঠন করছে। যেমন ধরো কেউ যদি, কোনো মানুষ যদি যে কখনোই বাইরে বের না হয় তাহলে তো তার বন্ধু থাকবে না, কিন্তু বাইরে যদি বের হয় তাহলে তো তখন বন্ধু গঠন করবে, তাই কি না? তো যখন ঘরের মধ্যে ছিল নিউক্লিয়াসের মধ্যে তখন কিন্তু সে সিঙ্গেল অবস্থায় ছিল, কিন্তু পরে আবার যখন আর কি পরিবেশগত কারণে, এনজাইমের কারণে ওরা যখন সাইটোপ্লাজমে আসে তখন এরা লম্বা সুতাটা বিভিন্নভাবে প্যাচ বিভিন্নভাবে সংযুক্ত হয়ে এরকম একটা গঠন তৈরি করে। এই গঠনটা দেখতে লবঙ্গ পাতার মতো, ক্লোভার লিপ বলা হয়। লবঙ্গ পাতা মানে ক্লোভার লিপ। ক্লোভার লিপ মানে হলো লবঙ্গ পাতা। ক্লোভার লিপ, ক্লোভার মানে লবঙ্গ, লিপ মানে পাতা। ক্লোভার লিপ দেখতে ক্লোভার লিপের মতো, মানে লবঙ্গ পাতা এরকম দেখতে হয়। হ্যাঁ, যদিও আমরা হয়তো খেয়েছি কিন্তু দেখিনি নাকি সরাসরি, ঠিক না? তাহলে হচ্ছে যে এটা দেখতে এরকম হয়। এখন এটা হলো এরকম ট্রান্সফার আরএনএ কিন্তু 31 থেকে 42 ধরনের এরকম ট্রান্সফার আরএনএ থাকে, যাদের এই যে বন্ধনটা আছে না, এটাকে বলা হয় অ্যান্টিকোডন প্রান্ত। এটাকে বলা হয় অ্যান্টিকোডন প্রান্ত।
এই পাশে যেটা থাকে তার নাম হলো অ্যান্টিকোডন, যেটা নিচের দিকে থাকে তার নাম হলো অ্যান্টিকোডন। অ্যান্টিকোডন প্রান্ত জিনিসটা কি পরে বলছি। এটার নাম হলো অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি প্রান্ত বা অ্যামিনো অ্যাসিড সংযুক্তি প্রান্ত। অ্যামিনো অ্যাসিড সংযুক্তি প্রান্ত, অ্যামিনো অ্যাসিড সংযুক্তি প্রান্ত। এটা তো দ্বিঘাস কি সেটা বলছি আমি। এটা অতিরিক্ত বাহু, এটা অতিরিক্ত বাহু। এইটাকে কিন্তু অন্য বাড়িতে এটা হলো 3' প্রান্ত। আমরা তো জানি যে ফসফরিক অ্যাসিড যদি সুগারের 3 নম্বরে থাকে তাহলে 3', তাহলে অপর দিকে লাস্ট পজিশনে এটা 5' হতে বাধ্য। লাস্ট তখন 5', তাই না? ড্যাশ কেন হয় গতদিন বলেছি, বলো কার্বন আছে। ড্যাশ কথাটা ব্যবহার হয় কেন, ড্যাশ কেন দিই আমরা বলো তো? ড্যাশ ব্যবহার করি কেন? ওই যে 3' ড্যাশ ব্যবহার করার কারণ কি বলেছি গতদিন না, মনে হয় তার আগের দিন বলছি, ওই জন্য ভুলে গেছে নাকি? তার মনে নাই ড্যাশ ব্যবহার করা হয় কেন? আজকে প্রথম আসেও পারবে না, চলো তোমরা তো হ্যাঁ তো ভুলে গেলে না, হ্যাঁ ভুলে গেছো। শোনো, তোমরা হচ্ছে যে কোনো কিছু ভুলে গেলে বলেছি না যে আমি তোমাদের পাশে 24 ঘন্টায় আছি। ভুলে গেলে কল দিয়ে আমরা জেনে নিবা, তাই কি না? যখন তোমার মন চাইবে তুমি মেসেঞ্জারে প্রশ্ন করে রাখবা, তাই কি না? আবার সরাসরি ফোন দিবা, তোমার তো টেনশন নাই কোনো, তাই না? স্যার ভুলতে যাওয়ার কারণে না, ড্যাশ তো ভুলে যাওয়ার কারণে না, ওটা সুগার উল্টাইছে কেন সেটা তো বলছিলাম, তাই না? সুগার কেন উল্টাবো সেটা ছিল কি যে 1 নম্বরে পাওয়ার জন্য, কিন্তু ড্যাশ তো এটার জন্য না। আচ্ছা এবার বলি, এবার মনে রাখো সুগারেও কার্বন আছে, নাইট্রোজেন বেজেও কার্বন আছে, দুই জায়গায় যে কার্বন আছে, তো ওই যে দুই জায়গায় কার্বন থাকার কারণে তাহলে এটা হলো সুগারের কার্বন। এর ভিতরে কি নাইট্রোজেন বেজেও তো কার্বন আছে, দুই জায়গায় কার্বন আছে, এটা হলো সুগারের কার্বন। এটাকে চিহ্নিত করার জন্য ড্যাশ। যেমন কারো নাম যদি একই নাম দুই জনের হয় তাহলে আমরা 1 2 বলি, তাই না? তাহলে দুই জায়গায় কার্বন থাকে, নাইট্রোজেন বেজেও কার্বন থাকে, সুগারেও কার্বন আছে, তো এটা আসলে সুগারের কার্বন। এইটা চিহ্নিত করার জন্য ড্যাশ ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো? এটা চিহ্নিত করার জন্য ড্যাশ। আচ্ছা এখন এইটুকুই চিহ্নিত করতে হবে, আর কিছু চিহ্নিত করা লাগবে না। এখন আমরা আরেকটু বুঝি। এরকম ট্রান্সফার আরএনএ বলা হচ্ছে, এটা এমসিকিউর জন্য করতে হবে, যদিও এটা সৃজনশীল। এমসিকিউর জন্য করতে হবে কি যে 31 থেকে 42 ধরনের ট্রান্সফার আরএনএ থাকে, তার মানে এখানে তো আমরা একটা আঁকতে হবে। তো ট্রান্সফার আরএনএ এই যে অ্যান্টিকোডন, তো এই অ্যান্টিকোডন প্রান্ত সবগুলো কি রকম তা না, এক একটা এক এক রকমের হয়। ধরো এটা গোটা আঁকলাম না, এটা যদি কোনটা হতে পারে ইচ্ছা মতো হতে পারে, কোনটা হতে পারে সি জি এ, আরেকটা ট্রান্সফার আরএনএ কোনটা হতে পারে এ ইউ এ। তার মানে কি ট্রান্সফার আরএনএ এই অ্যান্টিকোডন প্রান্ত সবার এক না, কোষভেদে 31 থেকে 42 ধরনের ট্রান্সফার আরএনএ আছে। সেই ধরনটা নির্ণয় করে এই যে এই জায়গাটা। আর উপরের প্রান্ত সবসময় কনস্ট্যান্ট, ওটা কখনোই চেঞ্জ হবে না। ওটা হলো কাঁটা চামচের মতো। কাঁটা চামচ দিয়ে যেমন তুমি রসগোল্লাও খেতে পারো কাঁটা চামচ দিয়ে, তাই না? চমচমও খেতে পারো কাঁটা চামচ দিয়ে, তুমি আর কি খেতে পারো, সিমাই খেতে পারো, চানাচুর খেতে পারবা না হয়তো, তাই কিনা? তাহলে কাঁটা চামচ দিয়ে তুমি যখন খাচ্ছ, কাঁটা চামচ কিন্তু চেঞ্জ হবে না, খাবার চেঞ্জ হয়। তো এখানে এসিসির কাজ হলো সে খালি অ্যামাইনো অ্যাসিড ধরবে, কোনটার সাপেক্ষে? এই অ্যান্টিকোডনের সাপেক্ষে। বিপরীত দিকে যে কোডন আছে, কোডন মানে কি সংকেত, বিপরীত দিকে কোডন, অ্যান্টি মানে কি বিরুদ্ধে, তাই না? অ্যান্টি মানে এর বিরুদ্ধে। তাহলে এইটার সাপেক্ষে এখানে যে কোডন আছে অ্যান্টিকোডন, এই কোডনটা কেমন, এখানে কেমন ধরনের সংকেত আছে তার সাপেক্ষে উপরের দিকে অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি প্রান্তে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হতে থাকবে সাইটোপ্লাজমের মধ্যে। ট্রান্সফার আরএনএ তৈরি হওয়ার সাথে সাথে অ্যান্টিকোডন প্রান্তে কি আছে এটা দেখবে, এটা দেখেই সাথে সাথে এখানে কিছু অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে। ধরো এরকম ধরনের কোডন আছে, এটার জন্য মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড ধরো যুক্ত হয়েছে,
এখন ধরো এরকম আছে, এটার জন্য অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড, এটার জন্য লিউসিন অ্যামাইনো অ্যাসিড, এক এক রকমের অ্যামাইনো অ্যাসিড এইটার সাপেক্ষে এখানে যুক্ত হবে। ব্যাপারটা এরকম, যেমন ডাক্তাররা যে প্রেসক্রিপশন দেয় না, প্রেসক্রিপশনের সাপেক্ষেই তো ওষুধ ডিসপেন্সাররা দেয়, তাই না? ঠিক কি না? তুমি প্রেসক্রিপশন যদি ডাক্তারের সামনে ডিসপেন্সারের সামনে দাও, তুমি যদি বুঝতে না পারো, ওরা কিন্তু খুব ভালো বুঝতে পারে। ওরা ভালো বুঝতে পারে না, অনেক গিজিবিজি, বিশেষ করে ইয়ার ডাক্তার হলে, সরকারি মেডিকেল ডাক্তার হলে তো অনেক তাড়াতাড়ি দেখে। ওটা দেখে আমি চিনতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে ডিসপেন্সারি থেকে দেখা মাত্র এই সংকেতের মতো দেখলে বুঝে ফেলে দেখি, তাই না? ঠিক কিনা? তো তার মানে কি, ওখানে কি আছে সেই সাপেক্ষে প্রেসক্রিপশনের উপরে ওষুধ এসে পড়তেছে, তাই কিনা? বুঝেছো কিনা? এইখানে কি সংকেত তার সাপেক্ষে এই উপরে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হবে। তো এরকম অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কতগুলা, 31 থেকে 42টা থাকে, 31 থেকে 42 ধরনের থাকে, তাই বলা হচ্ছে কোষ বিভাগ। অ্যান্টিকোডনও থাকে কতগুলো, আর অ্যান্টিকোডন থাকে মানে ট্রান্সফার আরএনএ, এই অ্যান্টিকোডনের সাপেক্ষে ভিন্ন ভিন্ন। যেমন আমরা যে ভিন্ন ভিন্ন মানুষ, সেটা কোনটার সাপেক্ষে? আমাদের চেহারা সাপেক্ষে। বডি দেখে কি কেউ চিনতে পারবে? চিনতে পারবে না, তাই কি না? চেহারার সাপেক্ষে বোঝা যায় যে মানে কে কি, কে কোন মানুষ। তো এইটা হলো, এইটা ভিন্ন হয়, এটা 31 থেকে 42 ধরনের হয়। এইটা ভিন্ন মানে ট্রান্সফার ভিন্ন, যেহেতু ট্রান্সফার আরএনএ 41 থেকে 42 প্রকার, হ্যাঁ, তাহলে অ্যান্টিকোডন তো আলাদা হবে, কারণ আলাদা তো প্রত্যেকটার হবেই, জন্য আলাদা। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা, বুঝতে পারছো? এবং প্রত্যেকটা ট্রান্সফার আরএনএর জন্য অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়, সেটার জন্য একটা নির্দিষ্ট কিন্তু এনজাইম আছে, যে এনজাইমটা এইটার সাপেক্ষে এখানে অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত করতে থাকে। এসিসি এটার কিন্তু অ্যামাইনো অ্যাসিড ধরার কাজ, ওখানে অ্যামাইনো অ্যাসিড ধরবে, ওই জন্য ওটা কিন্তু কনস্ট্যান্ট, এসিসি কখনো চেঞ্জ হবে না, এসিসি কখনো, হ্যাঁ, এসিসি সব সময় থাকবে। এটা হলো ডিটি এর কোনো কাজ নাই, তবে ডি দ্বারা বোঝায় ডাইহাইড্রোইনোডিন, হ্যাঁ, এটা ডাইহাইড্রোইনোডিন, এটা লাগবে না, তোমাদের বই নাই, অন্য বই আছে। ডাইহাইড্রোইনোডিন বলতে বোঝায় যে এখানে এমন কিছু অজানা ক্ষারক আছে, এখানে কি আছে? অজানা ক্ষারক, যেটা সম্পর্কে বৈজ্ঞানিকরা এখনো বের করতে পারেনি, জানতে পারেনি, হ্যাঁ। আবার এখানেও দেখা যাচ্ছে টি ফাস দ্বারা বোঝাচ্ছে যে এখানেও কিছু অজানা ক্ষারক আছে। তবে অদ্ভুত বিষয়, এখানে মাঝে মধ্যে থাইমিন থাকে, এই জন্য এর নাম টি ফাস। আর এর মধ্যে থাইমিন থাকার কথা না, কিন্তু থাকে, এই জন্য এর নাম টি ফাস। বুঝতে পারো কি? এই এখানে টি আর সি সব থেকে বেশি থাকে, তাই এর নাম টি সাই সি ফাস। সাইটোসিন আর হ্যাঁ হ্যাঁ, এরকম নাম হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা তোমাদের বই নাই, এটা না জানলেও হবে, খালি জানো এটা হলো অজানা ক্ষারক, এটা সম্পর্কে বৈজ্ঞানিকরা জানে না। বুঝতে পারো কি? এই আচ্ছা, এখন কথা হলো যে একটা নিউক্লিওটাইড, একটা ট্রান্সফারের মধ্যে কতটা নিউক্লিওটাইড থাকে, কতটা নিউক্লিওটাইড থাকে। নিউক্লিওটাইডের আসলে বাংলা অর্থ কি? কার মনে আছে? নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি? নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি বলো তো? নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি? কার মনে আছে? নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি? ওটা তো বাংলা হলো, নিউক্লিওসাইডের সাথে ফসফেট, এটা তো সংজ্ঞা হলো, এটা সংজ্ঞা হলো, এটা কি বাংলা হলো? বাংলা তো বলিনি? বাংলা বলেন এটা বলিনি? নিউক্লিওটাইডের বাংলা বলেন। ও লেখা নাই তারা বলিনি। আচ্ছা, নিউক্লিওটাইডের বাংলা অর্থ হলো ডিএনএ এর একক, ডিএনএ একক। নিউক্লিওটাইডের বাংলা অর্থ কি? ডিএনএ একক। নিউক্লিওসাইডের বাংলা কি? ডিএনএ এর উপ একক। দুটো লেখা আছে। নিউক্লিওটাইডের বাংলা অর্থ হলো ডিএনএ এর একক, ডিএনএ এর একক। একক মানে কি? যেটা দিয়ে ডিএনএ গঠিত। নিউক্লিওটাইডের বাংলা অর্থ ডিএনএ এর একক। সবকিছুই কিন্তু আমি বলতে ভুলে গেলাম, নিউক্লিওসাইড হচ্ছে উপ একক। শোনো, আমি বলতে ভুলে গেলাম, তোমরা কিন্তু সবকিছু মাতৃভাষা শিখবা। মাতৃভাষা যদি শিখো, তাহলে ওটার মধ্যে তুমি মজা পাবা, ওটা সহজে ভুলবা না, ওটা সহজে কি ভুলবা না। আর মাতৃভাষা যদি না শিখো, তাহলে কিন্তু তুমি ওটা ভুলে যাবে। স্যার, এই উপ একক আর একক কি জন্য বলা হলো? মানে এটা থেকে গঠিত হয়, মেইন একক তো ওটাই। আচ্ছা, তাহলে
নিউক্লিওটাইড কতগুলো আছে? আরএনএ এর মধ্যেও কিন্তু আরএনএ এর মধ্যেও তো নিউক্লিওটাইড আছে, তাই না? ও আরেক ওটা একটু লিখতে হবে, ডিএনএ এবং আরএনএ, শুধু ডিএনএ একক না, ডিএনএ ও আরএনএ, ডিএনএ ও আরএনএ, ডিএনএ ও আরএনএ একক। নিউক্লিওসাইডও থাকবে। হ্যাঁ, নিউক্লিওসাইড হলো ডিএনএ ও আরএনএ এর উপ-একক। নিউক্লিওসাইড মানে উপ-একক, এককের ভিতরের অংশ, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে, মানে কোষ ভেদে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। আরেকটা কথা, শেষের প্যারাতে যেটা লেখা আছে এটা একটু বলি, তাহলে তোমাদের আর কি সুবিধা হবে। যা যা বলছি সেটাই কিন্তু মাথায় রাখতে হবে, এটাই পরীক্ষা খাতায় লিখতে হবে, মুখস্থ করার কিছু নাই। যে কারণ কি, বাস্তবিক কখনোই কিন্তু আমরা কখনো খাতা দেখার সময় আমরা কখনোই কিন্তু লাইন বাই লাইন করে দেখি না। বুঝতে পারছো কি? তুমি যা বুঝেছো সৃজনশীল মানে কি, তুমি যা বুঝছো সেটাই লিখবা, বইয়ের ভাষা লেখার দরকার নেই। আমি যা সম্ভব না, হ্যাঁ সেটাই। তাহলে আরেকটা কি লিখতে হবে, যে প্রত্যেকটা ট্রান্সফারের জন্য নির্দিষ্ট কিছু কি আছে, এনজাইম আছে। যে এনজাইমগুলা তোমার কি করে, যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে, মানে এই যে অ্যান্টিকোডনের সাপেক্ষে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এখানে সংযুক্ত করে। বুঝা গেল কি? তো সেইটাই শেষের পৃষ্ঠায় আছে, যে সেটার শেষের পৃষ্ঠার শেষের পৃষ্ঠা বলছি, শেষ প্যারার দ্বিতীয় নম্বর লাইনে দেখো একটা জিনিস আছে, যে সেটা একটু পড়ে শোনাই তোমাদের। এই জায়গাটা সমস্যা হতে পারে, তাই বাদ বাকি কোনো সমস্যা নাই। যে আচ্ছা, প্রথম এটা গোটাটাই পড়ি। সব ট্রান্সফারের অনুর বেস সিকোয়েন্স একই রকম হয় না, এটা তো একই রকম নয়, এটা তো জানো, তাই না? সব ট্রান্সফারের অনুর বেস সিকোয়েন্স, মানে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটার কথা বলছে, এটা একরকম হয় না। তো বলছে যে বেস সিকোয়েন্সের এই পার্থক্য এর রাসায়নিক গুণাগুণে পার্থক্য সৃষ্টি করে, এই পার্থক্যের জন্য রাসায়নিক গুণাগুণেও পার্থক্য সৃষ্টি করে। এর উপর ভিত্তি করে সঠিক ট্রান্সফার আরএনএ অ্যাক্টিভেটিং এনজাইম, মানে অ্যাক্টিভেটিং মানে কি, সক্রিয় এনজাইম, অ্যাক্টিভেটিং মানে সক্রিয় এনজাইম, সেই সক্রিয় এনজাইম সঠিক অ্যামাইনো অ্যাসিড নির্ণয় করে থাকে। তার মানে বলতে হচ্ছে যে হ্যাঁ, এই বেজের উপরে, এখানে যে নাইট্রোজেন বেজগুলো আছে এটার উপরে সঠিক যে এনজাইম সেটা কিন্তু নির্ভর করে কার উপরে, এই বেজের উপরে, এই ক্ষারের উপরে নির্ভর করে। তাই বলছে অ্যাক্টিভেটিং এনজাইম সঠিক অ্যামাইনো অ্যাসিড নির্ণয় করে। এখানে কি আছে সেই অনুযায়ী সঠিক অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে, ভুলভাল আসবে না। এখানে যা আছে এটা দেখে এখানে আসবে। প্রেসক্রিপশনে যেমন যা দেয়া থাকে ওষুধ তো ওটাই দেয়, তাই না? না এই ইচ্ছা মানে ভুল দিলে সেটা ভিন্ন কথা, স্বাভাবিক নিয়ম কি, প্রেসক্রিপশনে যা থাকবে সেটাই তো দিবে, তাই কি না? এরকম আর কি, যে সঠিক অ্যামাইনো অ্যাসিড নির্ণয় করে থাকে। 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য, মানে আমাদের প্রোটিন গঠনে মোট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। আমাদের প্রোটিন গঠনে মোট 20 ধরনের, ধরন আলাদা কথা, সংখ্যা আলাদা কথা। একটা প্রোটিন তৈরি করতে গেলে কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড লাগে। একটা প্রোটিন তৈরি করতে গেলে কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড লাগে। সেই 100টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার হচ্ছে 20টাই যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকবে এমন নাও হতে পারে, 10টা 12টা 15টা এরকম থাকতে পারে। যেমন ধরো 11টা অঙ্ক দিয়ে মোবাইল নাম্বার হয়, তাই না? আমরা জানি 11টা অঙ্ক দিয়ে মোবাইল নাম্বার হয়, কিন্তু তোমার তাই বলে কি একই অঙ্ক বারবার থাকে না? অনেক সময় থাকে কিনা, 333, তাই না, 444 থাকে কিনা? তো একই ধরনের অ্যামাইনো অ্যাসিড বারবার থাকতে পারে। এইভাবে করে 100টা অ্যামাইনো অ্যাসিড হলে একটা প্রোটিন তৈরি হয়। তো বলছে 20 ধরনের যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা বলছে অ্যামাইনো অ্যাসিডের জন্য 20টি পৃথক ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটিং এনজাইম আছে। 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের জন্য পৃথক এনজাইম আছে। অ্যাক্টিভিটি মানে কি, অ্যাক্টিভ এনজাইম আছে, সক্রিয় এনজাইম আছে, সেই কথা বলছে। ট্রান্সফারেন্স অ্যাক্টিভিটিং এনজাইম সঠিক ট্রান্সফারেন্স শনাক্ত করে থাকে ট্রান্সফারেন্সের সুনির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম দ্বারা। সুনির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম বলতে এটার সাইজ, এটা কি আছে সেটাই হলো সুনির্দিষ্ট ধর্ম। এখানে যা থাকবে তার সাপেক্ষে সঠিক অ্যামাইনো অ্যাসিড কালেকশন হবে। তাই বলছে সঠিক ট্রান্সফারেন্স শনাক্ত করে ট্রান্সফারেন্স সঠিক সুনির্দিষ্ট আকৃতি ও রাসায়নিক ধর্ম দ্বারা। এটি এনজাইম সাবস্ট্রেট স্পেসিফিটি, এটার বাংলা অর্থ কি দেখো। এনজাইম সাবস্ট্রেট মানে কি? সাবস্ট্রেট বলতে বোঝায় কোন যৌগের সাথে এনজাইম যুক্ত হওয়াকে বলা হয় সাবস্ট্রেট। যে যৌগে এনজাইম যুক্ত হবে সেই যৌগকে সাবস্ট্রেট বলা হবে। যে যৌগে এনজাইম যুক্ত হবে ওই যৌগটার নাম কি? সাবস্ট্রেট। যে যৌগে এনজাইম এসে যুক্ত হবে সেই যৌগের নাম কি? সাবস্ট্রেট। বুঝা গেল কি? স্পেসিফিটি মানে কি? সুনির্দিষ্ট। স্পেসিফিটি মানে হলো সুনির্দিষ্ট। এটা
তাছাড়া বাদ বাকিগুলো বুঝতে পারবে। এবার আমরা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে আসবো। হ্যাঁ বলো। হচ্ছে আপনি বললেন যে 31 থেকে 42 ধরনের হচ্ছে ট্রান্সফার আরএনএ থাকে, তো ওই জন্য কি হচ্ছে 20 ধরনের এনজাইম থাকে ওই আমি কোশ্চেন তৈরি করিনি যে 42 ধরনের হচ্ছে আরএনএ ট্রান্সফার আরএনএ থাকলো, তো 42 ধরনের, তাহলে তো এটা 20 ধরনের যেটা বলছো সেটা তো হ্যাঁ, তো একই, অনেক সময় একই ধরনের তোমার হচ্ছে ধরো যেমন এটা টিএসি আছে না, অনেক সময় এমনও হয় এটা পুনরাবৃত্তিও হতে পারে। হ্যাঁ এরকম ঠিক বলছে। আছে, হ্যাঁ পুনরাবৃত্তি। তাহলে এবার মেসেঞ্জার আরএনএ দেখো, এটাও সৃজনশীল হিসেবে অনেক সময় আসে, যদিও কম আসে কিন্তু তারপরে আসে। তাহলে এবার মেসেঞ্জার আরএনএ ব্যাপারটা দেখো। বৃষ্টি এখন হচ্ছে হচ্ছে না, ছেড়ে গেছে? ছেড়ে গেছে। আচ্ছা এবার দেখো মেসেঞ্জার আরএনএ এর সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, মেসেঞ্জার আরএনএ তৈরি হয় কিন্তু ট্রান্সক্রিপশনের মাধ্যমে। হ্যাঁ, তো ট্রান্সক্রিপশনটা আমরা শিখবো এর পরে আছে। ডিএনএ এর মধ্যে আমরা জানি অনেকগুলো কি আছে, জিন আছে, অনেকগুলা জিন আছে, তাই না? অনেকগুলো জিন আছে ডিএনএ এর মধ্যে। তো কোনটুকু জিন, যে খন্ডাংশগুলো, প্রোটিন তৈরি। হ্যাঁ তাহলে জিন কোনটুকু, যে খন্ডাংশগুলো প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাদেরকে জিন বলা হয়। যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখবে না তাদেরকে কিন্তু জিন বলা যাবে না, তাদেরকে আবার ভূত বলা যাবে না, তাদেরকে ভূত বলা যাবে না, পেতনি বলা যাবে না, তাদেরকে কি বলতে হবে বলো তো? বলেছি কিন্তু এটা মনে রাখো। আচ্ছা মানে যে খন্ডাংশ ডিএনএ, যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে আমরা কি বলি? জিন বলি। আর ডিএনএ যে খন্ডাংশ, হ্যাঁ অজিন অজিন তাহলে ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হবে কি? জিন। আর যে খন্ডাংশগুলো প্রোটিন তৈরিতে কোনো ভূমিকা রাখবে না তার নাম অজিন। তার নাম কি? অজিন। স্যার অজিনের কাজ কি? অজিনের কোনো কাজ কাম নাই। যেমন ধরো আমরা হাত দিয়ে কি করি? হাত দিয়ে ধরো যে আমরা যে কোনো কিছু ধরি, তাই না? কিন্তু এখান থেকে একটু তো মনে হচ্ছে কোনো কাজ নাই, তাই না? মেইন কাজটা এইটুকুই। তো সেরকম ওটা ডিএনএ ধরে রাখার কাজটা করে, ডিএনএ এর আসল জিনগুলো ধরে রাখতে কাজ করে। আচ্ছা তো জিনের বাংলা অর্থ কি বলেছিলাম, দেখি কার মনে আছে? জিনের বাংলা অর্থ কি? জিনের বাংলা অর্থ 9-10 থেকে শুনে আসছো? ও না, বাংলা শুনোনি কিন্তু বলেছি তো আমি, এটা বলেছি কিন্তু দেখো ভুলে গেছি, বলেছি না? ওদের লেখা আছে আচ্ছা যাই হোক বুঝতে হবে না, আবার বলছি। দিনের বাংলা অর্থ হলো প্রকাশ হওয়া। দিনের বাংলা অর্থ কি? প্রকাশ হওয়া। দিনের বাংলা অর্থ হলো প্রকাশ, প্রকাশ হওয়া। হ্যাঁ তাহলে হচ্ছে এই জিনটা প্রোটিন তৈরি করে তার প্রকাশ দেখায়, প্রোটিন তৈরি করে তার প্রকাশ দেখায়। যেমন ধরো যে আমরা কালো হই, ফর্সা হই, তাই না? এগুলো কিন্তু জিনগুলা এমন এমন ধরনের প্রোটিন তৈরি করে যেটা দিয়ে আমাদেরকে কালো বানিয়ে ফেলছে। যেমন কিছু জিন আছে ভিটামিন নামে এক ধরনের প্রোটিন তৈরি করে, ওটার কারণে আমরা কালো হই। তো আমাদের দেশে কেউই হলো 100% ফর্সা না। হ্যাঁ এখানে জিন কিন্তু ভিটামিন জিন, মানে ভিটামিন জিনটা ভিটামিন তৈরি করে যেটা আমাদের কালো বানায়। আমাদের দেশে কেউই, হ্যাঁ মেলানিনও করে, আবার ভিটামিনও করে, হ্যাঁ দুটাই করে। তো এখন ইউরোপের যারা, তারা অরিজিনাল হলো ফর্সা। ইউরোপের যারা রংযুক্ত, হ্যাঁ এটাও জিন, এটাও জিন তৈরি করে। আচ্ছা তাহলে এখন ট্রান্সক্রিপশন বলতে বোঝায় যে এই যে ডিএনএ, এই যে একটা জিন, এটা মনে করো জিন, এই জিন কি করলো? ট্রান্সক্রিপশন করলো, ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটা আরএনএ তৈরি করলো, তার নাম মেসেঞ্জার আরএনএ। কেন মেসেঞ্জার আরএনএ? হ্যাঁ ট্রান্সক্রিপশনের বাংলা অর্থ কি আগে খেয়াল করো, ইংরেজিতে লিখতে হবে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের বাংলা অর্থ কি? দেখো প্রথমে হলো
প্রাণ, প্রাণ মানে স্থানান্তর, প্রাণ মানে স্থানান্তর, স্থানান্তর। স্পিড মানে হলো তথ্য বা ফলাফল, তথ্য বা ফলাফল। আর সন মানে হলো পদ্ধতি, তার মানে হলো তথ্য স্থানান্তরের পদ্ধতি, তথ্য স্থানান্তরের পদ্ধতি, তথ্য স্থানান্তরের কি পদ্ধতি, সেটাকে বলে ট্রান্সক্রিপশন। তো জিন হলো তথ্য, তার মধ্যে থাকা তথ্য মেসেঞ্জার আরএনএ এর মধ্যে দিয়ে দিয়েছে, বলছে যে আমার হচ্ছে এই ধরনের প্রোটিন লাগবে, তুমি রাইবোজোমে যাও, যাই এই প্রোটিনটা তৈরি করে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এর মধ্যে তথ্য দিয়ে দিয়েছে জিন যে এই তথ্য অনুযায়ী তুমি রাইবোজোমে যাবা, রাইবোজোমে গেলে তোমাকে একটা প্রোটিন দিবে, ওই প্রোটিনটা আমার দরকার। তখন হচ্ছে যে তথ্যটা নিয়ে চলে যায়, এই যে স্থানান্তর, জিনের মধ্যে থাকা তথ্য আর এর মধ্যে দিয়ে দিল। প্রতিলিপি তো বোঝাচ্ছে না, প্রতিলিপি বোঝাচ্ছে না, প্রতিলিপি মানে রেপ্লিকেশন। হ্যাঁ, প্রতিলিপি মানে রেপ্লিকেশন। এটা কেন প্রতিলিপি না? প্রতিলিপি মানে কি সমান সমান, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এটা প্রতিলিপি। এই ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, এটা প্রতিলিপি হবে কি করে? অনুলিপন বা প্রতিলিপি একই কথা। তো কখন হলো প্রতিলিপি বা প্রতিলিপন বা অনুলিপন বা দ্বিতন হবে? যখন হচ্ছে সেম জিনিস তৈরি করবে। প্রতিলিপি মানে কি? পুরোপুরি সেম একটা তথ্য, একটা জিনিস, সেটাই হলো প্রতিলিপি। তো এখানে তো তা হয়নি, ডিএনএ থেকে আরএনএ হলো, তো এটা তো সেম জিনিস হয়নি, সেম জিনিস না হলে এটা প্রতিলিপি হবে না। ট্রান্সক্রিপশন মানে তথ্য স্থানান্তরের পদ্ধতি, বুঝা গেল? আচ্ছা, এখন এই মেসেঞ্জার আরএনএ দেখতে কেমন লাগে? মেসেঞ্জার আরএনএ দেখতে এর একটা 5' প্রান্ত 3' প্রান্ত আছে। 5' কে বলা হয় 5' লিডার, 3' টেইলর, 3' টেইলর, 3' টেইলর। লিডারের এখানে কিছু জায়গা থাকে যে জায়গাগুলো কোনো অ্যামাইনো অ্যাসিড কালেকশন করে না, আবার টেইলরের এখানে কিছু জায়গা আছে যারা কোনো অ্যামাইনো অ্যাসিড কালেকশন করে না। আর মাঝে কিছু জায়গা আছে তারা এই মাঝে মধ্যে কথা হচ্ছে কেন তাহলে তো বুঝতে পারবে না, ডিসকাশন করলে আমার সাথে করতে হবে তো, তাই না? তাহলে বুঝতে সমস্যা হবে। তাহলে মাঝের যে অংশটা, এটা হলো আসলে কোডিং প্রান্ত, কোডিং অংশ, এটা হলো কোডিং, এটা হলো কোডিং, এটা হলো কোডিং অঞ্চল। লিডার, লিডার মানে নেতা বা পথ প্রদর্শক। লিডার মানে কি? নেতা বা পথ প্রদর্শক। তো এটাকে বলা হলো কেন? কেন বলছি নেতা বা পথ প্রদর্শক? আরেকটা কথা আছে কি 3' টেইলর, যে অন্যকে অনুসরণ করে। টেইলর মানে যে অন্যকে অনুসরণ করে, যে অন্যকে অনুসরণ করে তাকে টেইলর বলা হয়। অনুসরণ করে তাকে টেইলর বলা হয়। আচ্ছা, তাহলে মূলত 5' লিডার এই অংশটা নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে সবার আগে বের হয়। এটা এই ডিএনএ আর মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে না, নিউক্লিয়াসের রন্ধ্র দিয়ে যখন বের হবে তখন সবার আগে যে প্রান্তটা বের হয় তার নাম 5' লিডার, কারণ সে প্রথমে লিড দিচ্ছে। ঠিক আছে, আর তাকে অনুসরণ করছে টেইলর, যাকে অনুসরণ করে করে তার পিছে পিছে আসছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, 5' প্রান্তে এমন কিছু নিউক্লিওটাইড আছে যারা হচ্ছে আসলে যে সাইটোপ্লাজমের বিভিন্ন এনজাইম যেন ওকে নষ্ট করে ফেলতে না পারে, মানে কোডিং অঞ্চলকে নষ্ট করে ফেলতে না পারে, সেটা দেখভাল করে। বুঝছো, এর কাজ। তো লেজের দিকেও থাকে সেরকম ধরনের কিছু নিউক্লিওটাইড যারা হচ্ছে নষ্ট করে ফেলতে যেন না পারে, অথবা এদেরকে পেঁচিয়ে ফেলতে না পারে, এগুলো দেখভাল করে।
বুঝা গেল? এই দুটো জিনিস দেখবার পরে তো এটা যখন সাইটোপ্লাজমে আসে তখন আমরা জানি মেসেঞ্জার আরএনএর মধ্যে প্রতি তিনটা নিউক্লিওটাইড কে এক একটা কোডন বা সংকেত বলা হয়, এক একটা কোডন বা সংকেত বলা হয়, এক একটা কোডন বা সংকেত বলা হয়। এই জিনিসগুলো আমরা কোডন বিষয়গুলো আমরা হচ্ছে যখন আর কি পড়বো হচ্ছে ট্রান্সলেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন আছে না, ওখানে আমরা বিস্তারিত জানবো। এখানে অত কিছু আর লেখা নাই আর কি। হ্যাঁ, তো এই কোডনগুলোর কাজ হলো অ্যামাইনো অ্যাসিডগুলো কি করা, যে সঠিক অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের মধ্যে নিয়ে নেওয়া। আসলে এই যে আমরা ট্রান্সফার আরএনএ আনলাম না, ট্রান্সফার আরএনএ তো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে বসে আছে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে বসে আছে দেওয়ার জন্য। কিন্তু এই দেওয়ার কাজটা হলো যখন মেসেঞ্জার আরএনএ সাইটোপ্লাজমে আসে তখন প্রথমে ট্রান্সফার আরএনএ এই যে কোডন প্রান্ত আছে না, কোডন প্রান্ত বরাবর বসে যায় ট্রান্সফার আরএনএ। তারপরে রাইবোজোম আসে দেখে সঠিক কোডন অনুযায়ী সঠিক কোডন মিলেছে কিনা। সঠিক কোডন মানে এরকম, ধরো এখানে আছে মনে করো AUG, তাহলে এখানে ট্রান্সফার আরএনএ আসা লাগবে কোনটা, ট্রান্সফার আরএনএ আসা লাগবে A থাকলে U হয় সম্পূরক, তাই না? U থাকলে A হয়, G থাকলে C হয়, এটা তো তোমরা জানো, তাই না? সম্পূরক এইভাবে বসে। তাহলে এটা এরকম ট্রান্সফার আরএনএ যার আর কি মুখোমুখি সম্পূরক মিলে যাবে, তাহলে রাইবোজোম এসে তখন দেখবে যে সঠিক সম্পূরক মিলেছে, তখন এর এখানে যে অ্যামাইনো অ্যাসিড আছে ওই অ্যামাইনো অ্যাসিড রাইবোজোম তখন তুলে নিবে। অ্যাডিনিনের সাথে না, অ্যাডিনিনের সাথে গঠন এটা কিন্তু করা যাবে না। দেখো A থাকলে কি হয়, D হয় না, তাই না? আর যদি C থাকে তাহলে G হয়। তো এখন যেহেতু এটা আরএনএ তো T নাই, তাই এটা U হবে। T এর পরিবর্তে কি হবে, U হবে। এইটা কিন্তু কখনো বলা যাবে না, এটা মেডিকেল অ্যাডমিশনে 12 সালে 16 সালে আসছে যে সঠিক করবে, এরকম ভাবে আসছে মনে করো। হ্যাঁ, এটা যদি এভাবে লিখি তাও তো সঠিক, তাই না? একই কথা, জি এভাবে একই তো, তাই না? এখন এটা সব সঠিক, কিন্তু আমি যদি এইভাবে লিখি, ধরো C দিয়ে এরকম দিলাম, তাহলে এটা সঠিক হবে? তিনটা বন্ড হয়, C আর G এর মধ্যে তিনটা বন্ড হয়, দুইটা হলে তো হবে না, তাই কি না? অথবা সবকিছু ঠিক দিলাম, কিন্তু আমি কি করলাম, A এর সাথে দিলাম মনে করো G, অথবা এর সাথে দিলাম C, তাহলে হবে এটা? মনে রাখবা, এটা মনে রাখার টেকনিক বলেছি কিনা আমি একটু বলি। মনে রাখার টেকনিক যে A মানে মনে রাখবা, A মানে এসো, T তে টক খায়, এসো টক খায়, তো এসো টক তো খাওয়া যায়, এটা কোনো সমস্যা নাই। তারপর মনে রাখবা C মানে চলো, G মানে যায়, চলো যায়। C মানে চলো, G মানে যায়, চলো যায়। তো C হলো ইংরেজি বর্ণমালার 3 নম্বর পজিশনে থাকে না, তার মানে C এর সাথে তিনটা বন্ড হবে, এটা মনে রাখবা। C হলো ইংরেজি বর্ণমালার 3 নম্বর পজিশনে থাকে, তার মানে C এর সাথে তিনটা বন্ড হবে, এটা মনে রাখবে। তার মানে এটা তিনটা হলে এটাতে দুইটা হবে, মনে থাকবে। আর উল্টা পাল্টা কখনো হবে না, কিভাবে মনে রাখবে? দেখো A তে এসো, যদি এটা মনে করো ঠিক, তাহলে কি হচ্ছে, A তে এসো, G তে গয়সু খায়, গয়সু খাওয়া যাবে? তার মানে এটা হবে না, গয়সু দিয়ে তো খাওয়া যাবে না, এটা হবে না। A তে এসো, C তে ছাই খায়, ছাই খাওয়া যাবে? তার মানে এটা হবে না। এভাবে মনে রাখবে যে যেহেতু গয়সু খাওয়া যাবে না, গয়সু মানে কি বুঝতে পারছো তো, তাই কি না? ঠিক না? তাহলে গয়সু খাওয়া যাবে না, ছাইও খাওয়া যাবে না, তার মানে এগুলো হবে না, তার মানে এগুলো হবে না। তাহলে কারণ এটা ভুল করার আগে তুমি ভাববা যে তুমি কি গয়সু খাও কিনা। যদি গয়সু না খাও তার মানে এটা হবে না। ছাইও তুমি খাও না, তাহলে এগুলো হবে না। তুমি টক খেতে পারো, কিছু টক খাই, ওকে, তাই না? তাহলে তুমি গয়সু খাবা, গয়সু খাবা না, তার মানে ওটা হবে না, তার মানে ওটা হবে না। ছাইও তো খাওয়া যাবে না, তার মানে ওটাও হবে না। এইভাবে মনে রাখবে। হ্যাঁ, তাহলে এখানে বেস এরকম। তাহলে এখানে ওই যে ট্রান্সফার আরএনএ তো অনেকগুলো আছে, একটার পর একটা ট্রান্সফার আরএনএ আসবে, রাইবোজোমের কাছে চেক করে দেখা সঠিক সম্পর্ক ঠিকঠাক ভাবে আসছে কিনা, বাস তখন অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো রাইবোজোম কালেকশন করে ফেলতে পারলেই সেটাকে প্রোটিনে রূপান্তরিত করতে পারে। এই আর কি, এটাই হলো মূল কথা। এটাও আশা করি বুঝতে পারবা। এখানে পার্থক্য আছে ক্ষয়ের জন্য পড়বা মেসেঞ্জার আরএনএ আর ট্রান্সফার আরএনএ, যে কোনো দুইটা পড়বা তাহলে হবে। এরপরে দেখো এগুলো এমসিকিউর জন্য পড়বা যে বংশগতীয় আরএনএ বা জি আরএনএ, বংশগতীয় আরএনএ বা জি আরএনএ। বংশগতীয় আরএনএ মানে হচ্ছে যে কিছু কিছু আরএনএ থাকে যে আরএনএ বংশগতিক বস্তু হিসেবে কাজ করে। যেমন আমরা জানি
আরএনএ ভাইরাস আছে না, আরএনএ ভাইরাস, তার মানে করোনা ভাইরাস আরএনএ ভাইরাস, এইচআইভি ভাইরাস হলো আরএনএ ভাইরাস। তাহলে কোনো যদি এরকম হয় কোনো ক্ষেত্রে আরএনএ বংশোদ্ভিদ বস্তু হিসেবে কাজ করছে, তাহলে সেটাকে বলবো আরএনএ ভাইরাস, তাই না? তাহলে সেটা হলো আরএনএ। তাহলে সেটা কি না আরএনএ না, জি আরএনএ, শুধু আরএনএ বললে তো হবে না, জি আরএনএ মানে কি জেনেটিক্যাল আরএনএ, জি আরএনএ মানে কি জেনেটিক্যাল আরএনএ, মানে জিন বংশগত আর মানে বস্তু বহন করে দেয়। এটা হলো এমসিকিউর জন্য, কাজটা এমসিকিউর জন্য। এরপরে দেখো মাইনর আরএনএ। মাইনর আরএনএ হলো কি, যে যখন কোনো আরএনএ এর সাথে কোনো একটা প্রোটিন মিশে এনজাইমের কাঠামো তৈরি হবে, তখন তাকে বলা হবে মাইনর আরএনএ। মানে কোনো একটা আরএনএ এর সাথে একটা প্রোটিন যুক্ত হলো, আর ওইটা যুক্ত হওয়ার কারণে একটা এনজাইম তৈরি হয়ে গেল, এরকম যদি ঘটে তাহলে এর নাম হলো মাইনর আরএনএ। এখন দেখো আরএনএ এর কাজ, এটা ক্ষয়ের জন্য যেগুলো দুইটা পড়লেই হবে। পার্থক্যটা কিন্তু সৃজনশীল, ডিএনএ আরএনএ পার্থক্য সৃজনশীল হিসেবে আসে। রাইবোজোমাল আরএনএ মানে হলো এরকম, আর রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকবে, হ্যাঁ, এই যে আমরা জানি এটা তো মনে করো রাইবোজোম, তাই না? তো রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকবে তার নাম রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমের মধ্যে যে আরএনএ থাকবে তার নাম রাইবোজোমাল আরএনএ। রাইবোজোম কি দিয়ে গঠিত মনে আছে কিনা বলো? রাইবোসোম, রাইবোসোমের বাংলা অর্থ কি বলো? আর মনে আছে রাইবোসোমের বাংলা অর্থ কি? এই রাইবোজোম পড়াইছি, পড়েছে না রাইবোজোম? তাহলে স্টেগুলো এসে কথা না শুনি কেন? না ওটা তো বৈশিষ্ট্য, আবরণ ওটা কি, ওটা বৈশিষ্ট্য। কাছাকাছি হচ্ছে, দেখো আর বুঝতে বললে, দেখো রাইবো, এই রাইবো আর এই সোম। রাইবো মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, আর এই সোম, সোম মানে হলো বস্তু বা দেহ, তাই না? বস্তু বা দেহ। আর এই বস্তুটা কি আসলে? প্রোটিন। এই বস্তুটা কি? প্রোটিন। তাহলে রাইবোজোমটা আসছে দুইটা জিনিস দিয়ে, একটা হলো আরএনএ আর একটা হলো বস্তু, এই প্রোটিন, আরেকটা কি প্রোটিন। মানে আসলে কিভাবে থাকে রাইবোজোম থাকে এইভাবে, দেখো এইটা ধরো প্রোটিন, ঠিক আছে, আর এই প্রোটিনের সাথে পেঁচিয়ে থাকে কি এইভাবে কিন্তু গঠিত, সেজন্য এর নাম হলো যে রাইবোজোম। রাইবো মানে আরএনএ, রাইবো মানে কি আরএনএ, আর জোম মানে হলো প্রোটিন। তাহলে রাইবোজোম আর প্রোটিন দুইটা মিক্সচার। স্যার রাইবোসোম না সোম? যেকোনো একটা বললেই হলো, এসওএমই, এটা কি কেউ কেউ জোম বলে, কেউ কেউ সোম বলে, যেকোনো একটা বললেই হলো, ঠিক আছে? তাহলে এই পার্থক্য পর্যন্ত পড়া থাকলো। হ্যাঁ, এই পর্যন্ত একটা ছোটখাটো পরীক্ষা দিবা নাকি? না তাহলে একটা নিউক্লিওটাইড কিভাবে আঁকতে হয় সেটাও পরীক্ষা দিও। হ্যাঁ, আগামী দিন একটা ছোট পরীক্ষা দাও, এই যে ইয়ে পর্যন্ত, মানে এই পার্থক্য পর্যন্ত। নিউক্লিক অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড থেকে ও রিটেন অল্প কিছু, কারণ এর মধ্যে রিটেন কিছু আছে রে। রিটেন আমি কোনটা থাকবে আমি বলে দিই। রিটেন থাকবে হলো ওই যে নিউক্লিওটাইডের গঠন, এটা আঁকতে হবে। নিউক্লিওটাইডের গঠন এটা শিখছো, ওই যে হ্যাঁ অ্যাডেনিনের সাথে ওই সুগার এই আর হলো নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, এইসব আর এমসিকিউ আগামী দিন। স্যার এমসিকিউ ক্লাস হবে 10 মিনিটের পরীক্ষা বা 15 মিনিটের পরীক্ষা, 10 মিনিট আগানো হবে। এমসিকিউ হলো জায়গা হয়ে যায় স্যার, না আগানো শুরু কেন হবে? এমসিকিউ তো থাকবে, পাঁচটা এমসিকিউ আর একটা সিজন। হ্যাঁ স্যার আপনি কি শিখবা? নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে, জিন কাকে বলে, এইসব যেগুলো আর কি জ্ঞানগুলো বসিত সেগুলো প্র্যাকটিস হবে। আর কি থাকবে স্যার নিউক্লিওটাইডের গঠনের মধ্যে কি লিখবো এগুলা? নিউক্লিওটাইড গঠন খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ, শুধু আকার ওই যেভাবে আঁকানো হয় এইভাবে লিখবো কি? ওই তো কার সাথে কি যুক্ত হয়ে নিউক্লিওটাইড হলো এইসব, ওইটুকুই তো লিখতে হবে। এটা তো বড় কোশ্চেন না, স্যার যদি বলে দিয়েছে এটার সাথে এটা যুক্ত হলে এটার সাথে এটা, হ্যাঁ ওইটুকুই, এই আচ্ছা ঠিক আছে।
করছিলাম পরীক্ষা এবার আমি মিস করছিলাম আচ্ছা আজকে